এই শহর এখন কলকাতার প্রান্তে নিস্তব্ধ, কিন্তু আপনি কি জানেন শ্রীরামপুর ছিল একসময় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির ঘাঁটি? হ্যাঁ, এখানেই বাংলার বুকে গড়ে উঠেছিল এক ডেনিশ নগর, ফ্রেডরিক্স নগর। আজ আমরা সেই ইতিহাসের ধুলো ঝাড়ব। আমরা খুঁজব উপনিবেশের ছায়ায় ঢাকা এক বিস্মৃত শহরকে। 1755 সালে ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নদী তীরবর্তী শহরটিকে বেছে নিল তাদের বাণিজ্যিক ঘাঁটি হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এই বাণিজ্যটা কাদের পক্ষে ছিল? বাংলার মানুষের নাকি ইউরোপীয়দের পকেট ভরার জন্য? এখান থেকে চিনি, নুন, কাঁচা তুলো, কস্তুরি, আফ্রিকান দাস সবকিছুই একে একে পাঠানো হয়েছে ইউরোপে। আর ফেরা পথে এসেছে বন্দুক, গুলি, মদ আর আমাদের উপনিবেশ বানানোর ছক। তখনকার ডেনিশরা বলতো, উই আর হিয়ার টু ট্রেড, নট টু রুল। কিন্তু তাদের ট্রেডিং পোস্ট ছিল এক একটা সাম্রাজ্যের গোড়া পোতা। এখানে তারা প্রশাসনিক দফতর তৈরি করেছিল, ফ্যাক্টরি, কাস্টম হাউস, গুদাম, একটা গোটা শহর গড়ে তুলেছিল শুধুই ইউরোপের সম্পদ আনাতে। আর আমাদের ভাগ্যে ছিল খাটুনি আর শোষণ। এখানে বসেই বিদেশিরা আমাদের ভূমি, নদী আর মানুষের ওপর কর বসিয়েছে। এক একটা জাহাজ আসতো, নিয়ে যেত সম্পদ, ফিরত শাসন করার নতুন কৌশল নিয়ে। ওরা বলতো ব্যবসা, কিন্তু ভিতরে ছিল উপনিবেশ তৈরির প্রকল্প। আজ আমরা যেটা দেখি, ভাঙা গুদাম, ফাঁকা উঠোন, সেটাই একসময় ছিল রাজনৈতিক কারখানা। যেই জায়গা থেকে আমাদের নিয়তি নির্ধারিত হতো, সেটার প্রতি এত অবহেলা কেন? যে জায়গা একদিন ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র, আর আজ সেখানে কোনো সাইনবোর্ড পর্যন্তও নেই। যদি ইতিহাসকে সংরক্ষণ না করি, তবে ভবিষ্যৎ শুধু ট্রাফিক আর ইট পাথরের শহরে হয়েই থাকবে। শ্রীরামপুর কলেজ এটা শুধু একটা কলেজ নয়, বরং উপনিবেশের শিক্ষা, ধর্মপ্রচার আর ভারতের রেনেসাঁসের এক সাংঘাতিক সংঘর্ষস্থল। 1818 সাল ব্রিটিশ রাজতন্ত্র, ধর্মপ্রচার আর মিশনারির অর্থে বলিয়ান হয়ে এই শহর গড়ে উঠল শ্রীরামপুর কলেজ। কিন্তু প্রশ্ন হলো, এই কলেজ কি জ্ঞান চর্চার কেন্দ্র ছিল, নাকি খ্রিস্টান ধর্মপ্রচারের ল্যাবরেটরি? উইলিয়াম ক্যারি, জসুয়া মার্সন আর উইলিয়াম ওয়ার্ড, 3 মিশনারি এই শ্রীরামপুর ট্রায়ো কলেজ বানালেন। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কি? হিন্দু ধর্ম বদলানো, না বাংলার সমাজ গঠন করা? শ্রীরামপুর কলেজের লক্ষ্য ছিল ইস্টার্ন লিটারেচার অ্যান্ড ইউরোপিয়ান সায়েন্সের সংমিশ্রণ। কিন্তু এর আড়ালে ছিল এক গভীর ধর্মীয় প্রভাব। ছাত্রদের শুধু পড়ানো হতো না, বোঝানো হতো ঈশ্বরের পথে চলার কথা। পাঠ্যক্রমে বাংলা, সংস্কৃত, ল্যাটিন, গ্রিক সব ছিল, কিন্তু তার সঙ্গে ছিল বাইবেলের পাঠ, মিশনারিদের মনতত্ত্ব। প্রশ্ন হলো, শিক্ষায় কি স্বাধীন ছিল, না কি ধর্মীয় মতবাদে বাধা? উইলিয়াম ক্যারি বাংলা ভাষা ও ছাপাখানার জন্য যা করেছেন তা অবিস্মরণীয়। কিন্তু এই একই ক্যারি হাজার হাজার হিন্দুকে অপবিত্র বলে প্রচার করেছেন। তাহলে ইতিহাসে আমরা কাকে জায়গা দেব? সংস্কারক ক্যারি নাকি প্রচারক ক্যারি? তাই শ্রীরামপুর কলেজ শুধু একটা বিল্ডিং নয়, এটা ইতিহাসের প্রশ্নপত্র, যেটার উত্তর আমাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। সেন্ট ওলাফস চার্চ, এই গির্জাটি ডেনিশ উপনিবেশিক শাসনের ধর্মীয় প্রতীক।
এবং সংস্কৃতির দখলদারির চরম নিদর্শন। 1806 সাল নদীর ধারে দাঁড়িয়ে উঠল একটা ইউরোপীয় গির্জা, সেন্ট ওলাফ চার্চ। কিন্তু এটা শুধু প্রার্থনার জায়গা নয়, ছিল একটি সাংস্কৃতিক জয়ধ্বনি। ডেনিশ উপনিবেশের মধ্যে দাঁড়িয়ে এটি ঘোষণা করছিল, আমরা আছি এবং থাকব। অথচ যারা পাশ দিয়ে হেঁটে যায় তারা জানে না এর ভিতরের ইতিহাস। এই চার্চ শুধু খ্রিস্টানদের জন্য নয়, এখানে উপনিবেশের প্রশাসনও চলত। প্রার্থনা চলত ডেনিশ ভাষায়, আর বাইরে চলত ভারতীয়দের ওপর শাসনের পরিকল্পনা। কেউ প্রার্থনা করত ঈশ্বরের কাছে, আর কেউ তৈরি করত নিয়ম যাতে ভারতীয়দের জীবন জ্বালিয়ে তোলা যায়। আজ এই গির্জাকে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সংরক্ষণ কি কেবল ভবনের নাকি আমাদের স্মৃতিরও? কেন এই ইতিহাস স্কুলে শেখানো হয় না? এই চার্চের প্রার্থনার পাশাপাশি ছিল এক শাসন কাঠামোর অংশ, আর আজ আমরা সেটা অনুভব করতেই ভুলে গেছি। দ্য ডেনিশ সেমেট্রি, মৃতদের দেশে ছড়িয়ে থাকা উপনিবেশের অমর ইতিহাস। আর এই ইতিহাস কিভাবে মিশে আছে কবরের স্তব্ধতায়, আর কিভাবে মৃতরাও ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। শ্রীরামপুর শহরের এক কোণে জনশূন্য ধূলিধূসরিত এক জায়গায় ঘুমিয়ে আছেন ডেনিশ উপনিবেশের সৈনিক, ব্যবসায়ী, যাজক আর প্রশাসকরা। দ্য ডেনিশ সিমেট্রি একটা মৃত ইতিহাসের জীবন্ত প্রমাণ। এখানে শুয়ে আছেন সেই সব মানুষ যারা একসময় মাটির ওপর পা দিয়ে শাসন করেছে। আজ তাদের কবরের ওপর লতাপাতা আর ইতিহাসের তাদের নাম প্রায় হারিয়েই গেছে। এই কবরখানায় শুয়ে আছে ডেনিশ শাসনের আত্মা। তাদের জন্য মোমবাতি জ্বালানো হয়, কিন্তু আমাদের পূর্বপুরুষদের যাদের ঘাম ও রক্তে এই শহর গড়ে উঠেছে, তার কবর কই? এই নীরবতাই শুধু মৃত্যুর নয়, এই নীরবতাই এক রাজনৈতিক বিস্মরণের কৌশল। এই কবরখানায় 57টির মতো কবর রয়েছে। তাতে খোদাই করা নাম, জন্ম মৃত্যুর সাল আর কিছুটা ল্যাটিন বাক্য। কিন্তু কোথাও লেখা নেই এই মৃতদের জন্য কত ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন। ইতিহাস শুধু রাজাদের নাম মনে রাখে, কিন্তু যারা দিনরাত খেটেই কাঠামো তৈরি করেছে তাদের নাম থাকে না কোনো ফলকে। তাদের কবর কই? এই নীরবতা শুধু মৃত্যুর নয়, এই নীরবতা এক রাজনৈতিক বিস্মরণের কৌশল। এই কবরখানা কেবল মৃতদের নয়, এটা আমাদের ইতিহাসের আয়নার মতো, যেখানে মুখ না দেখা গেলেও প্রতিফলিত হয় সত্য। ডেনমার্ক ট্যাভার্ন, এটা একসময় ছিল উপনিবেশিক বিলাসিতা ও বিতর্কের একটি কেন্দ্র। 1786 সালে গড়ে ওঠে ডেনমার্ক ট্যাভার্ন, শ্রীরামপুর শহরের প্রথম ইউরোপীয় রেস্তোরাঁ ও হোটেল। একসময় এই ট্যাভার্ন ছিল ইউরোপীয় বণিক, মিশনারি আর সৈন্যদের অন্তর্মহল। এখানেই হতো পানাহার, গান, ব্যবসার সিদ্ধান্ত আর এক অদ্ভুত বিলাসিতা, যার খরচ দিত এই দেশের শ্রমিক শ্রেণী। আজ ডেনমার্ক ট্যাভার্ন সংরক্ষিত হয়েছে, রং করা হয়েছে, সুন্দর আলো বসানো হয়েছে, কিন্তু ইতিহাসকে রং করলেই কি দাগ মুছে যায়? এই দেয়ালের ভিতর ছিল অনেক সত্য। ট্যাভার্ন মানে শুধু খাওয়া দাওয়া না,
এটা ছিল ঔপনিবেশিক ক্লাব কালচারের জন্মস্থল। এখানে ভারতীয়রা প্রবেশ করতে পারতেন না, কিন্তু যাদের ঘাম রক্তে এই বিল্ডিং তৈরি, তাদের নামও লেখা থাকতো না কোথাও। এইখানে বসেই তৈরি করা হতো করনীতির পরিকল্পনা, ব্যবসায়িক চুক্তি আর কত নিরীহ মানুষকে শোষণের রূপরেখা। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই দেয়ালের সামনে, যেখানে ইতিহাস চাপা পড়ে আছে কাচের আলো আর ডিজাইন করা দেয়ালের নিচে। প্রশ্ন একটাই, এই ইতিহাস আমরা কি সত্যি জানি, না জানার ভান করি? শ্রীরামপুর জেল। একসময় এখানে উঠেছিল বিদ্রোহীদের কষ্ট আর উপনিবেশের ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। এই জেলখানাটি শুধু কয়েদখানা ছিল না, বরং ছিল উপনিবেশিক আতঙ্ক, নির্যাতন আর মানসিক ভীতির কেন্দ্রবিন্দু। এখানে শাসন কেবল শারীরিক ছিল নয়, ছিল মনস্তাত্ত্বিক দমননীতির চূড়ান্ত রূপ। দ্য জেল এর ইতিহাস রক্তে লেখা। এই জেলই ছিল শ্রীরামপুর উপনিবেশ শাসনের এক নিষ্ঠুর প্রতীক। এখানে আসতেন তারা যারা কর দিতে পারেননি, যারা প্রশ্ন করেছিল শাসনের বিরুদ্ধে, কিংবা যারা ছিল শুধু বেশি আওয়াজ করা ভারতীয়। এই জেলের দেয়ালের ভেতর এক একটা কান্নার গল্প চাপা পড়ে আছে। কেউ মারা গেছে বিনা বিচারে, কেউ হারিয়েছে মানসিক ভারসাম্য, কিন্তু আজ সেই দেয়ালগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। এই জেলখানার স্বাধীনতার বীজ পোতা হয়েছিল, কারণ অত্যাচার যতই বাড়ে প্রতিরোধ ঠিক জন্ম নেয়। শ্রীরামপুরের গোস্বামী রাজবাড়ি, যারা একদিকে উপনিবেশিক শক্তির সঙ্গে মেলামেশা করতেন আর অন্যদিকে বাংলার নিজস্ব সংস্কৃত, শিল্প আর জাতীয় চেতনার ধারক ছিলেন। শ্রীরামপুর ঔপনিবেশিক মানচিত্রে একেবারে আলাদা এক নাম, গোস্বামী পরিবার। তাদের প্রাসাদ, জমিদারি, মন্দির, নাট্য মন্দির সব মিলেই এক ঐতিহাসিক হেরিটেজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঐশ্বর্য কিভাবে এসেছিল? উপনিবেশের সঙ্গে সমঝোতা করে, নাকি নিজেদের লোকজনকে দমিয়ে রেখে? উত্তর সহজ না, কারণ ইতিহাস কখনো সাদা কালো হয় না। তাহলে কি তারা ইংরেজদের দোসর, নাকি তারা কূটনৈতিক বুদ্ধিতে শহরটিকে রক্ষা করতেন তাদের প্রভাব ব্যবহার করে? গোস্বামী পরিবার শুধু জমিদার ছিলেন না, তারা পৃষ্ঠপোষকতা করেছেন নাটক, গান, শিক্ষার। কিন্তু সেই ইতিহাস আজ কোথায়? সেই নাট মন্দির আজ কি অবস্থায় আছে? গোস্বামী পরিবার ছিল এক অদ্ভুত চরিত্র, যেখানে ঐতিহ্য, আধিপত্য আর শাসনের রাজনীতি সব একসাথে মিলেমিশে গিয়েছিল। এই প্রাসাদের দেয়ালে যেমন আছে ব্রাহ্মণিক গর্ব, তেমনই আছে উপনিবেশের ছায়া। তারা ইংরেজদের অতিথি করতেন, উৎসব করতেন, অথচ লোককাহিনীতে শোনা যায় তাদের বিরুদ্ধেই বিক্ষোভ হয় এই শহরে। এই প্রাসাদ শুধু একটি পরিবার নয়, এটা এক শহরের ঐতিহাসিক আত্মপরিচয়, যার সামনে দাঁড়িয়ে থাকা মানে অতীতের সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে বের করা, সেগুলো তুলে ধরা, সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কারণ ইতিহাস শুধু অতীত নয়, সেটা আমাদের বর্তমানকেও গড়ে তোলে। এটাই ছিল শ্রীরামপুর, যেখানে ডেনিশ ইতিহাস, ব্রিটিশ ঔপনিবেশিকতা, ভারতীয় আত্মপরিচয় আর সংস্কৃতির এক অদ্ভুত সহাবস্থান। যদি এই শহরের গল্প আপনাকে না ভাবায়, তাহলে বুঝবেন ইতিহাস শুধু বইতে থাকে, মনে নয়। এই শহরের গল্প শেষ নয়। আপনারা চাইলে এই ভিডিও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ট্রাই জাংশনকে। ইতিহাস জানতে হলে শুধু জায়গা দেখা যথেষ্ট নয়, তার পেছনের কণ্ঠগুলোও শুনতে হবে।